তিথি পৌষ শুক্লপক্ষ পঞ্চমী, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। সূর্যোদয়ের সময় সকাল 6:22 হয়ে 20 সেকেন্ড। সূর্য অস্ত যাওয়ার সময় বিকেল 5:03 হয়ে 12 সেকেন্ড। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ। রাত্রি 12:15 গতে মীন রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন। আজকে সন্ধে 6টার মধ্যেই তো আপনাদের হোয়াটসঅ্যাপে একটা লেখা পাঠাতে হবে আমার কাছে। সেই লেখাটার ব্যাপারে বলছি, আগে নাম্বারটা বলে নিই। 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে। সামনের রবিবারে আমাদের যে চিঠিগুলো পড়বো আমরা, সেই চিঠির বিষয় হচ্ছে ওই কল্পতরু উৎসবের কথা মাথায় রেখে, ঈশ্বর যদি আপনার সামনে এসে দাঁড়ান তাহলে আপনি তার কাছে কি চাইবেন, এই মর্মে 200 থেকে 250 শব্দের মধ্যে একটি চিঠি আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা বললাম সেই নাম্বারে পাঠিয়ে দিন। এবং বলা বাহুল্য, চিঠির গোড়ায় SG কথাটা লিখবেন, তাহলেই একমাত্র শরণাগত বিভাগে আমার কাছে এসে পৌঁছতে পারবে চিঠিটা। এছাড়া আমাদের ফেসবুক, সেখানে একটি অ্যাকাউন্ট আছে। সেখানে আমাদের নাম হলো শরণাগত সৌমিত্র, SHRANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এখানে প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 থেকে আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে গল্প করতে বসে। নানান বিষয় নিয়ে কথা হয়, তার মধ্যে একটা বড় বিষয় নিশ্চয়ই এই শরণাগত। তাহলে এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের শোনাই। আজকের প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে এর আগের দিন মনে আছে সেই মৎস্য অবতারের কথা বলছিলাম আপনাদের। সেই মৎস্য অবতারের গল্পটা মাঝামাঝি পর্যন্ত এসেছে, আজকে শেষ করে দেব। তারপর স্বামী বিবেকানন্দের লেখা চিঠি থেকে পড়ে শোনাবো আপনাদের। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের নানান টুকরো টুকরো ঘটনার কথা যেমন বলছি তেমনি বলবো, আপনাদের চিঠিপত্র পড়ব। এবং শেষে বাইরে দূরেতে আমরা এখন আছি জম্মুতে, সেই জম্মু তাওয়াই কাশ্মীর, হ্যাঁ, সেখানকার মন্দিরের কথা বলছি আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবারে পুরাণ চিরন্তন মানে মৎস্যাবতারের কথা, কিন্তু তার আগে গান চাইছে। মৎস্য অবতারের কাহিনী, সেই মনু তর্পণ করতে গিয়ে কমণ্ডলু একটা ছোট্ট মাছ দেখেছিলেন। সেই মাছটা ক্রমশ বিরাট হচ্ছে, বিরাট হয়ে সরোবরে তাকে ধরে না। মনু তাকে নদীতে ফেললেন, নদীতেও তাকে ধরছে না। তো মনু বললেন যে নদীর জল আটকে দিচ্ছে, বন্যা হচ্ছে, সমস্ত ভেসে যাচ্ছে চারপাশে। তো মনু তাড়াতাড়ি তার কাছে গেলেন। তো মনুকে দেখে কাতর কণ্ঠে মাছ বলল যে, আপনার এত বড় নদী আমাকে জায়গা দিতে পারলো না, এতে আমার কোনো দোষ নেই, আপনি আমাকে আরো বড় কোনো জলাশয়ে রেখে আসুন। তো মনু আর কি করেন, সে অনেক লোকজন ডেকে অনেক কষ্টে মাছটাকে নদী থেকে তুলে সমুদ্রে ফেলে দিলেন। আর সেখানে রাখা মাত্র মাছটা চোখের পলকে এত বড় হয়ে গেল, মনে হলো মাছটা বোধহয় গোটা সাগরকে গ্রাস করে ফেলবে। সাগরের জল বুঝি তাকে আর আশ্রয় দিতে পারবে না। অনেকদিন ধরেই সন্দেহ হচ্ছিল, কিন্তু এই দৃশ্য দেখে মনু একেবারে স্পষ্ট বুঝতে পারলেন এ মাছ কোনো সাধারণ মাছ নয়। হাত জোর করে বললেন, আপনি কে? আপনি তো সাধারণ মাছ নন, অনুগ্রহ করে আপনার আসল পরিচয় ব্যক্ত করুন। মাছের শরীরটা আস্তে আস্তে পাল্টে গেল। দেখলেন স্বয়ং নারায়ণ তার সামনে সমুদ্রের জলে ভাসছেন। সে মাছ বা নারায়ণ, তিনি বললেন, এবারে যা বলি তা মন দিয়ে শোনো। আজ থেকে 7 দিনের মধ্যে শুরু হবে মহাপ্রলয়, যুগের অবসানে মহাপ্রলয়। সমস্ত ব্রহ্মাণ্ড সমুদ্রের জলরাশির তলায় মুখ লুকোতে বাধ্য হবে। তুমি এই সমস্ত পৃথিবীর যত প্রাণী, একেবারে বড় প্রাণী থেকে ক্ষুদ্র জীবজন্তু,
সমস্ত প্রাণীর নমুনা নিয়ে, মানে মানুষ থেকে শুরু করে শস্য বীজ সব সংগ্রহ করে রাখবে। প্রলয় যখন সব তলিয়ে যাবে তখন তুমি একটা সোনার নৌকো দেখতে পাবে মনু। সেই নৌকোতে উঠবে, সমুদ্রের জলে ভাসতে ভাসতে তুমি আমার সোনার রঙের শিং দেখতে পাবে। আমার শিংয়ের সঙ্গে দড়ি দিয়ে তোমার ওই বিশাল নৌকোটা বেঁধে রাখবে। কিছুদিন পরে প্রলয় সরে যাবে, সমুদ্রের জল সরে গিয়ে আবার চড়া পড়বে, মাটি জেগে উঠবে। তখন নতুন করে তুমি আবার পৃথিবীকে সাজিয়ে তুলবে। কোনো চিন্তা করো না, ধ্বংস অনিবার্য, আর সেই ধ্বংসের মধ্যে থেকে সৃষ্টিও অনিবার্য। শুনছেন পুরাণ চিরন্তন, মৎস্য অবতারের কথা 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু, শরণাগত অনুষ্ঠানের কথক। সত্যি দেখা দিল সেই ভয়ঙ্কর মহাপ্রলয়। প্রথমে প্রচন্ড গরম, সূর্য যেন আগুন উগড়োচ্ছেন, তারপর সেখান থেকে অবিশ্রান্ত বৃষ্টি। তো মনু তো সমস্ত কিছু ঠিক করে রেখেছিলেন। তার প্রাসাদের সামনে বিরাট একটা সোনার নৌকো এসে ভিড়ল। মনু সবকিছু নেই নৌকোতে উঠে বসলেন। সমুদ্রের জলোচ্ছ্বাসে নৌকো কোথায় ভেসে গেল। সে চারপাশে শুধু জল জল জল, তার মধ্যে একটা মোচার খোলার মতো সেই নৌকোটা ভাসছে, ছুটে যাচ্ছে সেই নৌকো। হঠাৎ একদিন ভাসতে ভাসতে রাজা দেখলেন, হ্যাঁ, সোনার শিং তার নৌকোর কাছে এসে উপস্থিত হয়েছে। কোন রকমে নৌকোটাকে সেই সোনার শিংয়ের কাছে নিয়ে গেলেন, মোটা কাছি দিয়ে সোনার শিংয়ের সঙ্গে নৌকোটাকে বেঁধে দিলেন। নৌকো বাঁধা পড়ল, চারপাশে একবারে প্রকাণ্ড ঢেউ, আকাশ ছোঁয়া ঢেউ, কিন্তু নৌকোর কোনো ক্ষতি হচ্ছে না। তারপর একটা সময় মহাপ্রলয় শেষ হলো, সমুদ্র আবার শান্ত হলো, মাটি জেগে উঠল। মনু মহারাজ তো নৌকোতে সবকিছু সংগ্রহ করে রেখেছিলেন। তিনি সযত্নে সেই মাটিতে বীজ বপন করলেন, গাছপালার জন্ম হলো, মানুষ এলো, জীবজন্তু এলো, নতুন একটা পৃথিবী তৈরি হলো। নতুন বছরের একেবারে প্রথম সপ্তাহে সেই নতুন পৃথিবী, তার কথা শোনালাম আপনাদের পুরাণ চিরন্তনে। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবার স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পড়ব গানের পর। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। কোনো কোনো চিঠি বাংলায়, কোনো কোনো চিঠি ইংরেজিতে, কিন্তু ইংরেজিতে পড়ছি না, তার বাংলা অনুবাদ পড়ে শোনাচ্ছি আপনাদের। যেমন এই চিঠিটা ইংরেজিতে লেখা, মাদ্রাজের ভক্তদের লিখেছিলেন। শিকাগো থেকে 24শে জানুয়ারি 1894 খ্রিস্টাব্দে এই চিঠিটা লেখা হয়েছিল। দৃঢ়ভাবে কার্য করিয়া যাও, অবিচলিত অধ্যবসায়শীল হও এবং প্রভুর উপর বিশ্বাস রাখো। কাজে লাগো, 2 দিন আগেই হোক আর পরেই হোক আমি আসিতেছি। আমাদের কার্যের এই মূল কথাটা সর্বদা মনে রাখিবে, ধর্মে এক বিন্দুও আঘাত না করিয়া জনসাধারণের উন্নতি বিধান। মনে রাখিবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হইতেছে, কিন্তু হায়, কেহই ইহাদের জন্য কিছুই করে নাই। আমাদের আধুনিক সংস্কার বিশেষ ব্যস্ত। সকল সংস্কার কার্যেই আমার সহানুভূতি আছে, কিন্তু বিধবাগণের স্বামীর সংখ্যার উপর কোনো জাতির ভবিষ্যৎ নির্ভর করে না, উহা নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর। তাহাদিগকে উন্নত করিতে পারো, তাহাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করিয়া তাহাদিগকে আপনার পায়ে দাঁড়াইতে শিখাইতে পারো। তোমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্ম বিশ্বাস ও সাধনায় ঘোর হিন্দু হইতে পারো? ইহাই করিতে হইবে এবং আমরা ইহা করিব।
তোমরা সকলে ইহা করিবার জন্যই আসিয়াছ। আপনাতে বিশ্বাস রাখো, প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও। মৃত্যু পর্যন্ত গরিব ও পদদলিতদের উপর সহানুভূতি করিতে হইবে, ইহাই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবক বৃন্দ। একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করিয়া সাধারণ লোকের উন্নতি বিধানের চেষ্টা করিতে হইবে এবং এই বিদ্যালয়ে শিক্ষিত প্রচারকগণের দ্বারা গরিবের বাড়িতে বাড়িতে যাইয়া তাহাদের নিকট বিদ্যা ও ধর্মের বিস্তার এই ভাবগুলি প্রচার করিতে থাকো। সকলেই যাহাতে এ বিষয়ে সহানুভূতি করে তাহার চেষ্টা করো। কেমন করে ভাবছেন জগৎটাকে, কেমন করে ভাবছেন সমাজকে, যে সমাজ কিছু মানুষের নয়, যে সমাজে সমস্ত রকমের মানুষ আছে। অসাধারণ সব চিঠি। শেষ করলাম স্বামীজির চিঠি পড়া 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবো আমি, আপনাদের সৌমিত্র বসু। শরণাগত অনুষ্ঠানে বলেছিলাম তোতাপুরী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে দীক্ষা দিয়েছেন এবং তার নামকরণ করেছেন রামকৃষ্ণ পরমহংস। সে দীক্ষার পরে দুজনে সাধনা করেছেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আশ্চর্যজনকভাবে এগিয়ে গেছেন এবং তিনি একটা উপলব্ধির জগতে পৌঁছেছেন। সেই উপলব্ধি কিরকম? অদ্বৈত ভাব। যেভাবে তুমিও নেই, আমিও নেই, একও নেই, দুইও নেই, সীমাও নেই, সংখ্যাও নেই, এটি আত্মবোধ। সমস্তটা জুড়ে আমি আছি, সমস্তটা জুড়ে। এ খুব আশ্চর্য অনুভূতি এবং এই অনুভূতি খুব বেশিক্ষণের জন্য ধারণ করা খুব কঠিন। কিন্তু রামকৃষ্ণ এই অবস্থায় টানা 6 মাস ছিলেন, আশ্চর্যজনকভাবে 6 মাস। খুব বেশি 21 দিন থাকলেই শরীর নস্যাৎ হয়ে যায়, সেখানে 6 মাস। কি দেখছেন, কি শুনছেন, কিচ্ছু জানেন না। তিনি একটা উপমা দিয়েছেন, নুনের পুতুল যেমন সমুদ্র মাপতে গেলে যেরকম হারিয়ে যায়, নামলেই গলে যায়, সেই রকম করে বিচার যেখানে এসে থেমে যায় তাই ব্রহ্ম, সেই ব্রহ্মের মুখোমুখি হয়েছেন। সেখান থেকে ফিরিয়ে আনা হলো। ফিরিয়ে আনলেন একজন সাধু। কোথা থেকে তিনি হাজির হয়েছেন এসে, কে তাকে পাঠিয়েছেন কে জানে। শরীর ভেঙে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, সেই সাধু এসে হাজির দক্ষিণেশ্বরে। একগাছা মোটা লাঠি, তাই দিয়ে থেকে থেকে মারতে আরম্ভ করলো রামকৃষ্ণকে। কে খাবি না কি? 100 বার খেতে হবে। খালি মারে আর শাসায়। ওই দেহ অমনি করে নষ্ট করতে দেব না। ওই দেহে মায়ের এখন অনেক কাজ রয়েছে, বাকি আছে অনেক লোক কল্যাণ। বলে আবার মার। হ্যাঁ, মার, নির্দয় প্রহার। এমনি করে হুঁশ আনবার চেষ্টা করছি। মারের চোটে যেই একটু হুঁশ আসছে অমনি খাবার গুঁজে দিচ্ছে মুখের মধ্যে। এমনি করে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 6 মাস। 6 মাস পরে ভবতারিণী ঠাকুরকে দেখা দিলেন, বললেন না, এবার নেমে আয়, এবার নেমে আয়। লোকশিক্ষার জন্য তুই ভাব ঐশ্বর্য ধারণ কর। কিন্তু কেমন করে নেমে আসবেন সে কথা বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। সেই অসামান্য যে ভাব ঐশ্বর্য, সেখান থেকে নেমে আসছেন ঠাকুর, তার কথা বলবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তার জন্য শরীরের একটা পীড়া দরকার হয়। সেই পীড়া আমাদের যখন কোনো অসুখ করে, তখন সেই অসুখের মধ্যেই আমরা টের পাই যে আমাদের শরীরটা আছে। একেবারে কম বয়সী ছেলে মেয়েদের দেখবেন যে শরীরটা যে আছে খেয়ালই থাকে না।
শরীর সম্পর্কে কোনো জ্ঞান নেই, বোধ নেই, হো হো করে বেড়াচ্ছে। অসুখ হলে তবে শরীর সম্পর্কে বোধটা তৈরি হয়। তো রামকৃষ্ণের রক্ত আমাশা হলো, সে অসম্ভব কষ্ট, এবং তার ফলে ভুগে 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 মনটা দেহে নামলো। ঠাকুর বলছেন যে ছাদে কতক্ষণ লোকে থাকতে পারে, তারপর তো আবার নেমে আসে। সারেগামা পাধা নি কতক্ষণ থাকা যায়, আবার সাতে নেমে আসতে হয়। তাই নেমে আসতে হলো ঠাকুরকে। আপনাদের কিছুদিন আগে সিদ্ধাইয়ের কথা বলছিলাম না, এই সিদ্ধাই নিয়ে একজনের একটা অভিজ্ঞতার কথা বলি আপনাদের। এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেননি এই কথাটা, এটা তার একজন শিষ্য তিনি টের পেয়ে গিয়েছিলেন। বাবুরাম ঘোষ তার নাম, কিন্তু বাবুরাম ঘোষ বললে কেউ চিনবেন না, তিনি পরে প্রেমানন্দ নামে প্রসিদ্ধ হয়েছিলেন। তো তিনি একটা রাত্রিরে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে ঠাকুরের সঙ্গে একই সঙ্গে শুয়ে আছেন। তা শুয়ে আছেন, হঠাৎ মাঝরাত্রিরে কিসের একটা শব্দ, কি হলো, ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে কান খাড়া করে শুনছেন যে কে যেন হাঁটছে ঘরের মধ্যে। কে হাঁটছে? ঠাকুর। ঠাকুর ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছেন। পরনের যে পোশাক পরেছিলেন বসন, সেই সমস্ত আলগা হয়ে গেছে, পায়চারি করছেন আর বলছেন যে ওসব আমি চাই না, ওসব চাই না, ওসব তুই ফিরিয়ে নিয়ে যা, ফিরিয়ে যা, ফিরিয়ে যা, ওদি আমার কি হবে, ফিরিয়ে নিয়ে যা, চলে যা, চলে। বাবুরাম তখনও তিনি প্রেমানন্দ হননি, একবারে বিস্ময় কাঠ হয়ে দেখছেন। অনেকক্ষণ পর তারপর শান্ত হলেন ঠাকুর, এসে আবার বিছানায় শুতে যাচ্ছেন। তো বাবুরাম জিজ্ঞেস করলো যে আপনি ওরম করছিলেন কেন? তুই দেখে ফেলেছিস? আর বলিসনি, মাঝরাত্রিরে ঘুম ভেঙে দেখি ঘরে মা এসেছেন, হাতে একটা থলে। বললেন থলের মধ্যে যা কিছু আছে সব তোর জন্য এনেছি, এনে হাত। কি এনেছে? তাকিয়ে দেখি থলের মধ্যে নাম যশ টাকা পয়সা থলের থেকে মুখ বার করে রয়েছে। কি বিভৎস দেখতে! তাই চিৎকার করছি আর বলছি তুই সব ফিরিয়ে নিয়ে যা, আমি সব চাই নে, আমাকে লোভ দেখাস নে, আমি তো পায়ে পড়ি, আমাকে লোভ দেখাস নে। তো বাবুরাম জিজ্ঞেস করলেন তারপর আর কি? মা একটু হাসলেন, তারপর চলে গেলেন থলে নিয়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা শুনছেন আপনারা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কিছু কথা বলবো তার সম্পর্কে, তার আগে একটু গান শুনে নিই। ভয়ঙ্কর একটা অসুখে পড়েছিলেন তোতাপুরী। তোতাপুরী তো অসম্ভব শক্তিশালী, লোহার মতন শরীর, লোহা চিবিয়ে হজম করতে পারেন এইরকম একটা। তার হঠাৎ রক্ত আমাশা হয়ে গেল, সবসময় পেটে অসহ্য যন্ত্রণা। কি করে মন ধ্যানে বসে? শুধু শরীরে লেগে থাকে। তো কিছুতেই কিছু হচ্ছে না, অসুখ সারছে না। তো তোতাপুরীর মনে হলো যে দূর, কি আছে এই শরীরটাকে এত গুরুত্ব দেবার কি আছে? শরীর যদি না সায় দেয় তাহলে শরীর ছেড়ে চলে যাব। শরীরের প্রতি এত মমতার কি আছে? ধুলোয় নস্বাত হয়ে যাক। আমার আত্মা রয়েছে, তো আত্মাটা তো অনির্বাণ, রোগ শোক জরা মৃত্যু তাকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। এই সমস্ত নিজের মনকে বলে, কিন্তু শরীর তো ওই সমস্ত কথা শোনে না, এবং কষ্টটা ক্রমশ বাড়তে লাগলো। যন্ত্রণা একবারে যা আগুনের মতন ঘিরে ধরছে তাকে। তো তোতাপুরী ঠিক করলো যে না,
আর দক্ষিণেশ্বরে থাকা যাবে না, রামকৃষ্ণর কাছ থেকে শেষে বিদায় নিতেই হবে। কিন্তু মুখ ফুটে আর কি বলবো। তবু ঠাকুর ঠিকই বুঝতে পেরেছেন, তো মথুরবাবুকে ডেকে বললেন যে হ্যাঁ গো, ও দেখো না, ও ন্যাংটো সাধুর খুব রক্ত আমাশা হয়েছে, ডাক্তার দেখে চিকিৎসার ব্যবস্থা করো না। তো চিকিৎসার ব্যবস্থা করা হলো, তাতেও কোনো ফল হয় না। শেষ পর্যন্ত তোতাপুরি ঠিক করলেন যে আমি জলে ডুবে আত্মহত্যা করব। একদিন অনেক রাত তোতাপুরি বেরিয়ে এসেছেন, সিঁড়ি দিয়ে নামছেন, গঙ্গার জলে নামছেন, গঙ্গায় ডুবে আত্মহত্যা করবেন। নামছেন 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 নামছেন, এ কি, সিঁড়ি তো শেষ হয় না, জল জল আরো নিচে, আরো নিচে নেমে যাচ্ছে, আরো নিচে নেমে যাচ্ছে। তোতাপুরি বুঝতে পারলেন যে না, মা, রামকৃষ্ণের মা, যে মাকে তিনি বিশ্বাসই করেননি এতকাল, সেই মা তাকে মরতে দেবেন না। শেষ হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা। এরপর আপনাদের চিঠি পড়ব 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের সৌমিত্র বসু। তার কাছ থেকে আপনি কি চাইবেন, এই নিয়ে একটি 250 শব্দের মধ্যে একটা লেখা আজকে সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। ঠিক আছে? ঈশ্বর যদি সামনে এসে দাঁড়ায়, আপনি কি চাইবেন? এবারে চিঠি পড়ি। সৌমিত্রবাবু, আপনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। বৈষ্ণোদেবী সম্পর্কে প্রাঞ্জল ভাষায় বিস্তারিত বিবরণ অনেক অজানা রহস্য উদ্ঘাটনের পথ দেখালো। ঘরে বসে মনে হচ্ছিল যেন আমরা নিজেরাই ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আপনার চোখে সবকিছু চাক্ষুষ করছি। ঘরে বাইরে এমন সুন্দর অনুষ্ঠান আপনার সুচারু উপস্থাপনায় খুবই প্রাণবন্ত ও সজীব হয়ে আপামর শ্রোতা বন্ধুদের মন জয় করছে। আগামী বছর সকল দেশবাসীর ভালো হোক, মঙ্গল হোক, সকলে সুস্থ থাকুক, মঙ্গলময় ঠাকুরের কাছে এই আমার নিবেদন। সমীর কুমার বন্দ্যোপাধ্যায়, বিধাননগর, সল্ট লেক। আপনিও ভালো থাকবেন, ভালো কাটাবেন সামনের বছরটা। শরণাগত পরিবারের পক্ষ থেকে এই কামনা করি। এই দুর্বিপাক, এই অতিমারি, এই সমস্ত কিছু কেটে যাক, পৃথিবী আবার শান্ত হোক। পরের চিঠি। ইংরেজি নববর্ষের প্রাককালে আপনাকে আমার প্রণাম জানাই। শরণাগত পরিবারের সকল সদস্যদের নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। নতুন বছর সবার জীবনে আনন্দ ভালোবাসায় ভরে থাক। আপনার কাছে আমার অনুরোধ আছে, এখন আপনি স্বামী বিবেকানন্দের চিঠি পাঠ করছেন। স্বামীজি কি নিজের মা ও সারদা মাকে কোনো চিঠি লিখেছিলেন? যদি লিখে থাকেন, সেই চিঠি পাঠ করেন, তাহলে বড় ভালো লাগবে। ভালো থাকবেন দাদা, আপনিও শরণাগত পরিবারের সবাই। রুবি সাধু, বাঁশবেড়িয়া, হুগলি। আচ্ছা বেশ, দেখি যদি খুঁজে পেতে পাই তাহলে নিশ্চয়ই শোনাবো। আজকের মতো তাহলে চিঠিপত্র শেষ করলাম। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাইরে দূরে। আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম-এ। সিভিল সেক্রেটারিয়েটের পাশে সালামাত রোড। জম্মুতে গিয়ে যে কোনো যানবাহনে উঠে বলবেন, আর সেখানে পৌঁছে শুধু মুখ ফুটে একবার বলতে হবে আপনি রণবীরেশ্বরের মন্দিরে যাবেন। ব্যাস, আর দেখতে হবে না। না, তাই বলে জম্মুর যে কোনো জায়গাতেই মন্দিরের নাম বললে কেউ চিনতে পারবে না, সেক্রেটারিয়েটের পাশে গিয়ে বললে তবেই চিনবে, এমনটাও নয়। খুবই বিখ্যাত মন্দির এটি, শিবের মন্দির, এবং সত্যি সত্যি দেখবার মতো মন্দির। তৈরি করিয়েছিলেন জম্মুর রাজা সেই রণবীর সিংহ, যার নাম বারবার এসে পড়ছে আমাদের কথায়। কত যে মন্দির তৈরি করিয়েছিলেন তিনি। তার বাবা গুলাব সিংহ খুব ধর্মমানা মানুষ ছিলেন, তিনিও মন্দির তৈরি করেছেন, কিন্তু রণবীর বোধহয় তার চেয়েও বেশি।
এবারে মন্দিরের কথায় আসি। প্রথমেই যেটা চোখে পড়ে বা সত্যি কথা বলতে কি চোখ টেনে নেয়, সেটা হলো এর খোলামেলা পরিবেশটা। তাই নিয়ে কথা বলবো। আপাতত একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম-এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। রণবীরেশ্বর মন্দিরের কথা 92.7 বিগ এফএম-এ এই শরণাগত অনুষ্ঠানে। খুব খোলামেলা পরিবেশ এই মন্দিরটার। মাথার উপরে খোলা আকাশ, চারপাশে গাছপালা, তার মধ্যে সুন্দরী গোলাপি রঙের এই মন্দিরটি অনেকখানি জায়গা জুড়ে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে। না, তা বলে ভাববেন না এই মন্দির শুধু ওপর দিকেই উঠেছে, পাশের দিকেও তা কম ছড়ানো নয়। এই দেখুন, কথা বলতে বলতে এসে পড়েছি মন্দিরের কাছাকাছি। ওই যে দেখুন, সার বেঁধে পতপত করে উঠছে হলুদ রঙের পতাকা, তার মধ্যে এক আধটা লাল পতাকাও আছে, আর তার পেছনে সগৌরবে দাঁড়িয়ে আছে আমাদের মন্দিরের চূড়া। দূর থেকে হয়তো আপনার চোখে পড়েনি, একটু কাছে আসতে দেখলেন ওই চূড়ার থেকে অল্প একটু আগে টকটকে লাল রঙের একটা চওড়া বাড়ি, মাঝে মাঝে সাদা সাদা বর্ডার দেওয়া। কিরম জানেন, আমাদের রাইটার্স বিল্ডিং এর কথা মনে পড়ে যেতে পারে, কিংবা যদি কোচবিহারের রাজবাড়ি দেখে থাকেন তার কথা মনে পড়ে যেতে পারে। ওই 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 ধরনেরই লাল ইমারত। না, ওইটুকুই মিল, তা না হলে দুয়ের মধ্যেও অবশ্যই অনেক তফাৎ। কিন্তু উপমা ছাড়া কি করে বোঝাবো আপনাদের, তাই বলা। যাই হোক, সে ইমারতের বেশ খানিকটা সামনে আবার একটা প্রকাণ্ড উঁচু মিনার, তার উপরে গর্বোদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন মহারাজা রণবীর সিংজি, এই মন্দিরের প্রতিষ্ঠাতা। 1883 খ্রিস্টাব্দে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তার মানে আজ থেকে 139 বছর আগে। হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে আর কত দেখবেন, চলুন ভেতরে যাওয়া যাক। মস্ত বড় লাল দেউড়ি পেরিয়ে তো ভেতরে ঢুকলেন। মন্দিরে যেতে গেলে সিঁড়ি ভাঙতে হবে, বেশ অনেকগুলো সিঁড়ি, শ্বেত পাথরের, খুব একটা চওড়া নয়, তবু মাঝখানে রেলিং দেওয়া আছে। আপনি যদি সোমবার মানে শিবের বার এই মন্দির দেখতে আসেন, তাহলে দেখবেন কত কত মানুষ এসেছেন তাদের মহাদেবকে পূজা চড়াতে। আর যদি অন্যদিন আসেন, একটু হয়তো হালকা পাবেন ভিড়টা, চমৎকার লাগবে। কিন্তু ওই যে বলেছিলাম, খোলামেলা, আলো আর হাওয়া লুটোপুটি খাচ্ছে আপনার চারদিকে। মন্দিরের যিনি রং করেছেন, মানে রং করার পরিকল্পনা করেছেন, তিনি মোটামুটি 3টে রং নিয়ে তার যা কিছু কারুকর্ম সব দেখিয়েছেন। একদিকে গাঢ় লাল, অন্যদিকে প্রায় সাদা, অল্প একটু গোলাপির আঁচ যেন লেগে আছে শুধু তার গায়ে, বাকিটা গোলাপি। বেশ অনেকগুলো তোরণ দিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হয়। তোরণের থামগুলো সব লাল রঙের, তাতে সাদা বর্ডার দেওয়া। দেওয়াল ওই রকম প্রায় সাদা গোলাপি, মানে হালকা গোলাপি রং আছে ওই সাদার সঙ্গে, আর তার গায়ে গোলাপি রঙের বর্ডার। আমি কিছুই বলে বোঝাতে পারলাম না, এত ঝলমলে লাগে, এত উজ্জ্বল লাগে, বোঝানো খুব মুশকিল। কিন্তু কথা বলাও খুব মুশকিল এখন, তার কারণ সময় তো হয়ে গেল। চটপট মনে করিয়ে দিই, 9831922927 এই হলো আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার। যে কোনো চিঠির আগে SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। শেষ কথাটা মনে করিয়ে দিই, আজ সন্ধে 6টার মধ্যে রবিবারের শরণাগতের বিষয় কি চাইবেন। ঈশ্বর যদি আপনার সামনে এসে দাঁড়ান, আপনি তার কাছে কি চাইবেন, এই নিয়ে আমাদের সামনের রবিবারের অনুষ্ঠান। চিঠি লিখুন, শরণাগত শুনুন, শরণাগতকে ভালোবাসুন, আর সবাই খুব ভালো থাকুন। নমস্কার। তিথি পৌষ শুক্লপক্ষ পঞ্চমী, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ,
সূর্যোদয়ের সময় সকাল 6:22 হয়ে 20 সেকেন্ড। সূর্য অস্ত যাওয়ার সময় বিকেল 5:03 হয়ে 12 সেকেন্ড।